ঘড়ির কাঁটায় রাত 1:30। ঘন কালো মেঘলা আকাশ থেকে থেকেই বিকট শব্দে শুকনো বাজ পড়ছে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই আকাশ জুড়ে যেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকে অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও, সমস্ত সংবাদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যার পর ঘরের বাইরে না বের হতে। উপকূলীয় এলাকাতেও 9 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার। এহেন ভয়ানক বৈরী আবহাওয়াতে শুনশান নিস্তব্ধ পিচঢালা রাস্তায় বুক চিরে সাই সাই গতিতে এগিয়ে চলছে সফেদ রঙা একখানা গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা অজানা ভয়ে মাথা বেয়ে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকে। সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা কে জানে। এদিকে পিছন থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাইড দেবার পরেও তার পিছেই ছুটছে। ভদ্রলোক জানেন কেন ওই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর সকল পথ বুঝি আজ রুদ্ধ। গাড়ির ভেতরে ভদ্রলোকের সহধর্মিনী 2 হাতে পেট চেপে ধরে উচ্চস্বরে আর্তনাদ করে চলেছে সমানে। ভদ্রলোক বারবার ব্যাক সিটে নজর দিয়ে নিজের স্ত্রী আর 6 বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছেন। ভাগ্য যেন আজ বড়ই নির্মম তার। ছোট মেয়েটা ঘুমের ঘোরে বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের উপর। স্ত্রী আর কন্যার এহেন অবস্থায় সাইম রিয়াজি ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপর সহসায় নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন। আর একটু সহ্য করো রুনা, কাছেই হসপিটাল রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রুনা জানে তার স্বামী তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। কাছে কুলে কোথাও হসপিটাল নেই। আর তারাই যে রাস্তা ধরে ছুটে চলেছে এখানে হসপিটাল পাওয়া স্বপ্নের ব্যাপার। চোখের জল ছেড়ে দিয়ে পেটটা একটু শক্ত করে চেপে ধরে অনাগত সন্তানের উদ্দেশ্যে রুনা গুঙিয়ে বলে উঠল, তোকে বোধহয় পৃথিবীর আলো আর দেখাতে পারলাম না, আমাকে তুই মাফ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়া মেয়েকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লেবার পেন সহ্য করার বৃথা চেষ্টা করল রুনা। গাড়ি ছুটতে ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচামাটির রাস্তায় চলে এলো। সামনে বিশাল পাহাড়। রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবুও হাল ছাড়লেন না। খুবই দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার ক্রুরো হেসে সেও ছুটল গাড়ির পেছন পেছন। গাড়ির ঝাঁকুনিয়ার পেটের তীব্র ব্যথা এবার জ্ঞান হারানোর উপক্রম হলো রুনার। ছোট মেয়েটার তন্দ্রা বুঝি এবার ছুটে গেল। হর্নের বিকট শব্দ, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বাতাস আর বজ্রপাতের শব্দে ভয়ে কেঁদে উঠল মেয়েটি। মেয়েকে সামলানোর কোনো অবস্থাতেই রইলেন না রুনা। সাইম রিয়াজি মেয়েকে ডেকে বলে উঠল, ভয় পেও না মা, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। ছোট্ট ও বাচ্চা মেয়ে সেটাই মেনে নিলেন। নিজের কান্না থামালো, কিন্তু পাশেই তার মাকে কোকাতে দেখে কপাল কুঁচকে আধো বলিতে শুধালো, ভাই কি তোমার আবার লাথি দিচ্ছে মাম্মা? মেয়ের কথার প্রতি উত্তর করলেন না রুনা। ছোট মেয়েটা এবার জানালা দিয়ে বাইরে নজর দিল। চারিপাশে নিকষ আধারে ছাওয়া। সবকিছু কেমন যেন ভৌতিক। অ্যাডভেঞ্চারে কোনো উচ্ছ্বাস কাজ করল না তার, উল্টো ভয়ে সিটিয়ে পড়ল। পাপা ভয় করছে খুব। সাইম রিয়াজি ভয়ার্ত চোখে লুকিং গ্লাসে একবার পেছনের গাড়িকে দেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী বলতে নিলেন, কিন্তু তার বলা হলো না। কেউ কিছু বুঝে ওঠার আগেই মালবাহী ট্রাক এসে পিষে দিল গাড়িটিকে। অমন দৈত্যকার ট্রাকের কাছে ছোট এই প্রাইভেট কার নিতান্তই পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে গেল গাড়ি। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ করই গাছের সাথে আটকে রইল। রুনা আর কোনো আর্তনাদ করলো না। হয়তো অনেক আগেই সে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ভাঙা কাছে সাইম রিয়াজি চোখ মুখ কেটে বিভৎস রূপ ধারণ করলো। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকের এফোড় ওফোড় করে দিল। কানে বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো সবকিছু। বহু কষ্টে একবার পেছনে তাকালো সাইম রিয়াজি। রুনার আঘাত এখনো তার মেয়ের বুক জড়িয়ে আছে। ছোট মেয়েটা আর নড়ছে না। হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। এত আঘাত কি ওই ছোট বাচ্চা সইতে পারে? স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সাইম রিয়াজির। হাত দিয়ে বুকে বিঁধে থাকা রড খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো, শক্তিতে কুলালো না। ট্রাকের ড্রাইভার হেলে দুলে হো হো শব্দে হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। এরপর হাঁটু ভাঁজ করে উকি দিল গাড়ির ভেতরে। সবাই কেল্লাফতে। এবার হাততালি দিয়ে হেসে উঠল ড্রাইভার। তারপর রসিয়ে রসিয়ে বলে উঠল, কেমন অনুভব করছো ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বেরো না, শুনলে না? বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেঘরে প্রাণ হারালে। আফসোস, বড্ড আফসোস। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরও খানিক বৈরী হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্রাক হাঁটিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সাইম রিয়াজি বহু কষ্টে ডাকলেন, রো।
মেয়ের সাড়া পাওয়া গেল না। এরপর স্ত্রীর নাম ধরে ডাকলেন। রুনা। সেখান থেকেও শব্দ এলো না। ধীরে ধীরে সবকিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানে শুধু ভারী বর্ষণ আর বাতাসের শো শো আওয়াজ এলো। কেমন কাল ঘুম এসে চেপে ধরলো সায়েম রিয়াজের চোখের সামনে ফকফকে বিশাল আকাশ। মৃদু হাসলেন সায়েম রিয়াজি। এরপর সবকিছু থেমে গেল। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর। দেখার জন্য বললে ভুল হবে, আসলে পরিমাপ করতে এসেছে কার নির্দয়তা বেশি, তার নাকি তুফানের। বয়স 17 দোরগোড়ায়, শরীরে বয়সন্ধির ছাপ স্পষ্ট, চেহারায় কোনো মাধুর্য নেই, কিন্তু বিশালাকার শরীরের গঠন জানান দিচ্ছে কোনো সুপুরুষই বটে। কিশোর বিশাল আকাশের পানে তাকিয়ে খালি পায়ে হেঁটে চলেছে পিচঢালা পথ ধরে। জীবন তাকে কোথা থেকে কোথায় এনেছে কিচ্ছুটির হিসাব মিলছে না। এমনটা হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো, ভাগ্যের নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তার নেড়িকুত্তার মতো। কিন্তু এসব নিয়ে কোনো আফসোস নেই। তার চোখে মুখের কাঠিন্যতার গম্ভীর ভাবমূর্তি জানান দেয় কিশোর তার লক্ষ্যে অটল। কিন্তু এইটুকুন বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরও বাড়ল 2 ধাপ। ইতিমধ্যে গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে রয়েছে। নিকষ কালো আধার হৃদয় কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। বাতাসের তোড়ে টেকা মুশকিল। এই বুঝি উড়িয়ে অন্যত্র নিয়ে যায়। বজ্রপাতের কঠিন ঝলকে অদূরে নজরে স্থির হলো কিশোরের। 1 পা 2 পা করে এগিয়ে এলো সেই স্থানে। অ্যাক্সিডেন্ট হয়েছে এমন নির্মম ঘটনায় চেহারার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না। তার পকেটে থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতরে একজন মহিলা, একটা বাচ্চা, আরেকজন ড্রাইভার। পোশাকে ড্রাইভার মনে হচ্ছে না। জাহাজের নাবিকের পোশাক, তার গায়ে জড়ানো সাদা দামি পোশাক রক্তে লাল রং ধারণ করেছে। হয়তো তারা দম্পতি। নিজের মাধুর্যহীন কণ্ঠে ডাকলো কিশোর। বেঁচে আছেন কেউ? কোনো উত্তর এলো না। কিশোর তাচ্ছিল্য হাসলো। সব মানুষের কপালে তার মতো ফুটো, নইলে এমন বেঘুরে কেউ প্রাণ হারায়? নিষ্ঠুরের মতো সেই স্থান ত্যাগ করতে নিল কিশোর। এমন সময় ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেল। পায়ের গতি স্লথ হলো কিশোরের। পেছনে ফিরে ভ্রুকুচকে সামনে এগিয়ে গাড়ির ভেতর টর্চের আলো ফেললো পুনরায়। ছোট বাচ্চাটি তার মায়ের পিঠের নিচে চাপা পড়ে আছে। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানে কাঁচ ভাঙা ধারালো অংশে তার বাহু কেটে বলি হলো। কিন্তু কিশোর আউচ শব্দ পর্যন্ত করলো না। সন্তর্পণে গাড়ির ভেতর থেকে বের করে আনলো মেয়েটিকে। মেয়েটি চোখ মেলে তাকাতে পারছে না। পুরো শরীর কেটেছিল একাকার। গায়ে সুতি ফ্রক চুয়ে চুয়ে রক্তের ধারা ঝরছে। মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করার আগেই গাড়ির ইঞ্জিন বক্সে নজর গেল তার। মুহূর্তেই শক্ত হাতে ছো মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে থামলো। এরপর পিছনে ফিরে কিছু দেখার আগেই বিকট শব্দে চারিপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়িখানা। মেয়েটি ভয়ে অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামচে ধরে বুকে মুখ লুকালো। মেয়েটির এহেন কাণ্ডে বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টিতে ভিজে হিমশীতল রূপ ধারণ করছে মেয়েটি। কিশোর 2 হাতে শক্ত করে জড়িয়ে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যের রাস্তা না এটা। সেখানে তার নিজের একটা ছোট কক্ষ রয়েছে। তাতেই এনে শুইয়ে দিল বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজের একটা টি-শার্ট পরিয়ে দিল। মেয়েটি অবচেতন। কিশোর তপ্ত শ্বাস ফেলে উঠে গেল। ফিরে এলো মিনিট 10 পর, হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া ওঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতি নরম কাপড় ভিজিয়ে মেয়েটির হাত পা মুছে দিল। শরীরের বেশি চোট লাগেনি তার। মমতাময়ী মা বোধহয় নিজের সবটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছে তাকে। শুধু কপালের কাছে একটা কাটা দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো, কোনো কাজ বিধেনি তার শরীরে। কিশোর ভালো করে হাত মুখ মুছিয়ে তুলোতে মেডিসিন লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করলো। এরপর একটা 1 টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। ঘড়িতে সকাল 9টা বেজে 20 মিনিট। ঝড়ের পর সবকিছু নিস্তব্ধ, নীরব। চারিপাশে রয়ে যাওয়া তাণ্ডব দেখে ঝড়ের হিংস্রতা অনুমান করা যাচ্ছে সহজেই। ধীরে ধীরে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, সেই সাথে সাফ করা হচ্ছে রাস্তাঘাট। গত রাতের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কোথাও কোনো খবর পাওয়া গেল না। হয়তো কেউ সেই খবর রাখেইনি। আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে এলো কিশোর। দোতলা বিশিষ্ট বিশাল বাড়িটির ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন মাঝবয়সী এক ব্যক্তি। নাম তার সুভান গং। চেহারায় কেমন যেন হিংস্রতা বিরাজ করে সবসময়। বাম চোখের নিচে লম্বালম্বি কালো রঙের কাটা দাগ গায়ে কাটা দেওয়ার অনুভূতি দেয়। বাঁকা বাঁকা লম্বা লম্বা কোফতার আভিজাত্য বহন করে। পরনে সফেদ পাঞ্জাবি আর লুঙ্গি। সব মিলিয়ে তার মধ্যে শাসনকর্তার ভাব পরিলক্ষিত। 2 আঙ্গুলে বাম পাশের গোফ মোচড়াতে মোচড়াতে গম্ভীর মোটা স্বরে ডাকলেন, সরফরাজ। ডাক শুনে এগিয়ে এলো কিশোর। মাথা নত করে উত্তর করল, বলুন দাদাজান। শুনেছি মেয়ে নিয়ে এসেছিস সেখানে। মেয়ে নয় দাদাজান, ছোট বাচ্চা। তাচ্ছিল্য হাসলেন সুভান। নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বললেন, হায়নার হাতুর ঘর এটা। এখানে রাস্তার একটা বিড়ালও নিরাপদ নয়, সেখানে মেয়ে মানুষ দূর কি বাত। মাথা উঁচু করলো সরফরাজ। গলায় তেজ এনে বলল, এই বাচ্চা মেয়ে আমার আমানত দাদাজান। ওর দিকে চোখ তোলার আগে আমাকে অতিক্রম করতে হবে। কি করবি তুই? জ্যান্ত কেড়ে দেব। বয়স কত তোর? বয়সের চাইতে রক্তের তেজ বেশি দাদাজান।
সুভান গং আর কথা বাড়ালেন না। চূড়ান্ত সাহসিকতা দেখে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এই ছেলেকে তিনি। তখন বয়স ছিল সবে 10। বাচ্চা থেকে ধীরে ধীরে পুরুষে রূপান্তর হচ্ছে এই ছেলে, কিন্তু গায়ে যেন রক্তের চাইতে কারেন্ট বেশি। চুলেই 440 ভোল্টের ঝটকা লাগে। যেমনটা ভেবেছিলেন তার চাইতেও খতরনাক এই ছেলে। মনে মনে সোভান নিজের বিশাল অধিপতি ছেলের হাতে তুলে দেবার স্বপ্ন দেখেন, কিন্তু কি আছে ভবিষ্যতে। সোভান শেখ আর সারফরাজের কথার মধ্যে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মেয়েটি। সারফরাজ একবার নজর দিল তার পানে। মায়াবী এক বাচ্চা, যে কারোর মনে আদর স্নেহ জাগবে মেয়েটাকে দেখে। সারফরাজের বিশাল জামা মেয়েটার পায়ের পাতা ছাড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভীত চোখে 2 হাতে টি শার্ট উঁচু করে ইতিউতি তাকাতে তাকাতে সারফরাজের সামনে এগিয়ে এলো মেয়েটি। এরপর সারফরাজের কনিষ্ঠ আঙ্গুল টেনে ধরে বড় বড় চোখে সারফরাজের পানে তাকিয়ে মিহিসরে বলল, ক্ষুধা লেগেছে, খাবার দাও। মেয়েটির আবদারে হৃদয় শীতল হলো সারফরাজের। হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে 2 কাঁধে হাত রেখে সারফরাজ নরম কণ্ঠে শুধালো। নাম কি তোর? সারফরাজের অদ্ভুত সাদা আকাশি মিশেলের আইস ব্লু চোখের মনিতে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল মেয়েটি। এরপর অস্ফুট স্বরে বলল, রূপকথা। 2টো শুকনো রুটি আর একটা ডিমের অমলেট সামনে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে রূপকথা। এই খাবার সে খাবে না, কিন্তু সারফরাজের চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। এদিকে খিদের যন্ত্রণায় পেট ছিঁড়ে যায়। নিজের মা বাবা কাউকে কাছে না পেয়ে মাথা নিচু করে হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল সে। মেয়েটির আকস্মিক কান্নায় ভেবাচাকা খেল সারফরাজ। ব্যতিব্যস্ত হয়ে ভরাট ফ্যাসফ্যাসে গলায় শুধালো, কাঁদছো কেন? একটু আগে না খাবার খেতে চাইলে? মাথা তুলল না রূপকথা। ছোট ছোট হাত দিয়ে চোখের জল মুছে নিভু নিভু স্বরে বলল, এসব আমি খাই না। রূপকথার মুখে এমন কথা শুনে মহা মুশকিলে পড়ল সারফরাজ। এই মেয়ের খাদ্যাভ্যাস সে জানে না, আর মেয়ে মানুষহীন এই বিশাল বাড়িতে এর চাইতে বেশি কিছু আয়োজন করাও সম্ভব নয়। তবুও রূপকথার কান্না থামাতে কোমল কণ্ঠে সারফরাজ শুধালো, কি খেতে পছন্দ করো তুমি? রূপকথা নিজেও ওই খাবারের নাম জানে না। তার মা সকালবেলা উষ্ণ দুধের সাথে চকলেট চিপস মিশিয়ে খাওয়াতো তাকে, খুবই সুস্বাদু আর ইয়াম্মি। ওটাই প্রতিদিনের খাবার ছিল তার, নয়তো মুরগির মাংস দিয়ে সফট খিচুড়ি। সারফরাজকে মনের কথা বুঝাতে না পেরে আরো খানিক কাঁদল রূপকথা। মেয়েটির কান্নায় টিকতে না পেরে বেরিয়ে গেল সারফরাজ। ফিরল দীর্ঘ সময় পর, হাতে এক বাটি নুডলস। ধোয়া ওঠা নুডলস রূপকথার সামনে রাখতে কান্না থেমে গেল। ঝকঝকে দাঁত বের করে মুহূর্তে অমায়িক হাসলো। এরপর অল্প অল্প ফু দিয়ে তা খাওয়ায় মনোযোগ দিল। এদিকে সারফরাজের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। রূপকথাদের গাড়ি নিজ চোখে ভালো করে দেখেছে সে। গাড়ির ভঙ্গুর দশা দেখেই সে বুঝতে পেরেছে কেউ ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। কিন্তু মানুষটির শত্রুতা কি ছিল রূপকথার বাবার সাথে? আর এইটুকুন মেয়ে তাকে কতটুকু তথ্যই বা দিতে পারবে? তবুও নিজের কৌতূহল দমাতে না পেরে রয়ে শয়ে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায় চাকরি করতেন? বাবার কথা মনে পড়তেই ঠোঁট টিপে নাকের পাতা ফুলালো রূপকথা। বড় বড় গোল গোল চোখ দুটো ঝাপসা হলো তার। তবুও মেয়েটি কাঁদল না। সারফরাজের প্রশ্নে কিছুক্ষণ কি যেন ভাবলো। এরপর ভাঙা ভাঙা স্বরে রূপকথা বলল, বিশাল বড় জাহাজে। সারফরাজের ধারণাই ঠিক, ভদ্রলোক জাহাজের ক্যাপ্টেন। কিন্তু এভাবে কেন তাকে প্রাণ হারাতে হলো? তর্জনী আঙ্গুল দিয়ে ভ্রু চুলকে সারফরাজ আবারও জিজ্ঞাসা করলো। তোমার বাবার নাম কি ছিল? এবার ঝটপট উত্তর দিল রূপকথা। খাবার খেতে খেতে বলল, সায়েম রিয়াজি, ক্যাপ্টেন সায়েম রিয়াজি। আর কোনো প্রশ্ন করল না সারফরাজ। বাকি তথ্য সে নিজেই পোর্ট থেকে হাতিয়ে নিবে। তার আগে দেখতে হবে ক্যাপ্টেনের নিখোঁজ হবার ব্যাপারে কেউ কোনো সংবাদ প্রচার করে কিনা। রূপকথার খাওয়া শেষ হতে সারফরাজ জিজ্ঞাসা করলো, বাড়িতে মা বাবা ছাড়া কে আছেন তোমার? কেউ নেই। সরল উত্তর রূপকথার। তপ্ত শ্বাস ফেলল সারফরাজ। মেয়েটাকে এখানে সে রাখতে পারবে না। এইটুকু মেয়ে কার কাছে রেখেই বা সে নিজের কাজে যাবে? এই বাড়ির একজন মানুষকেও সে বিশ্বাস করে না। এরা কেউ মানুষ নয়, প্রত্যেকটা রক্তখেকো পিশাচ। সুভানগং ঠিকই বলেছে, রাস্তার বিড়াল ও এখানে নিরাপদ নয়। সেখানে রূপকথা ছোট বাচ্চা মাত্র। মেয়েটার পানে কালো হাতের থাবা মেলতে এক মুহূর্ত ভাববে না কেউ। চিন্তা ভাবনার কোনো সুরাহা না করতে পেরে সারফরাজ সতর্ক বাণী ছুড়ল, শোনো রূপকথা, এটা একটা রাক্ষস পরী। আমি না ফেরা পর্যন্ত এই ঘরের বাইরে পা ফেলবে না, ঠিক আছে? মাথা কাত করে সম্মতি জানিয়ে রূপকথা মিষ্টি হেসে শুধায়, নাকি রাক্ষস বধকারী রাজকুমার, ফেরি টেইলের মতো? শুকনো হাসে সারফরাজ, কোনো প্রতি উত্তর করে না। এরপর নিঃশব্দে উঠে যায়। যাবার আগে পুনরায় কড়া স্বরে আদেশ করে। সারফরাজের কথায় ভীত হয়ে মাথা ঝাঁকায় রূপকথা। আর কোনো বাক্য ব্যয় করে না সারফরাজ বেরিয়ে যেতেই নির্দেশ অনুযায়ী ছিটকিনি আটকে দেয় রূপকথা। এখানে কিভাবে তার সময় কাটবে সে জানে না। কোথাও কোনো টিভি নেই, কোনো বুকস নেই, ড্রয়িং খাতাও নেই। তাহলে উপায়? ডাইনিং টেবিলে বসে আয়েশ করে লাল আটা শুকনো রুটি চিবোচ্ছেন সোভানগং। মনে তার বিশাল এক আনন্দ ধরা দিয়েছে। সেই আনন্দের খবর কেউ জানে না।
সুভান গং জানাতেও চায় না, সব খুশি সবার মধ্যে ভাগ করতে নেই, নজর লেগে যায়। আর তার কাছে কুলে যারা আছে সবগুলো এক একটা ভয়ঙ্কর পশু। নিজের স্বার্থ গুছিয়ে নিতে সোভানের পিঠ পিছে ছুরি বসাতে এক মুহূর্ত ভাববে না তারা। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের চোখে দেখেছেন সুভান, একেবারে জীব যেন লকলক করছে। সুভানের মৃত্যুই তাদের একান্ত কাম্য। সুভান সব জানে, তবুও না জানার ভান করে চোখ বুজে পড়ে থাকে। তিল তিল করে যেই সাম্রাজ্য সুভান গড়েছে এত সহজে তো কারো হাতে সোপর্দ করবে না সে। আর যদি করতেই হয় তবে সারফারাজ হবে এর যোগ্য উত্তরসূরি। রক্তের সম্পর্ক না থাকুক, এই সারফারাজ তাকে যা দিয়েছে দলের একটা গাধাও দিতে পারেনি। সুভান গংয়ের কাছে সারফারাজ সোনার ডিম পাড়া হাঁস। যদি সারফারাজ কোনোদিন তার বিপক্ষে গিয়ে শত্রুতার রূপ নেয়, সুভান বিনা ভাবনায় সারফারাজকে দুনিয়া ছাড়া করতে সময় নেবে না। সিঁড়ি বেয়ে কারণ আমার শব্দে সম্বিত ফিরে পেলেন সুভান। মাথার ঝলমলে ঘাড়সম চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে নেমে আসছে সারফারাজ। কি ফর্সা, গায়ের বর্ণ একদম চোখ ধাঁধিয়ে যায়, চেহারা একদম রাজা জমিদারের ছেলেদের মতো। উচ্চতা দেখেই বোঝা যায় বাপ কত বড় জোয়ান ছিল। সুভান যখন তাকে রাস্তায় পেয়েছিল পোশাক আশাক ছিল বড়লোক বাচ্চাদের মতো, চেহারায় ছিল আভিজাত্যের ছোঁয়া। এমন একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় ট্রেন স্টেশনের বাহিরে কেন বসেছিল সুভান আজও ভেবে পায় না। হয়তো ছেলেটি হারিয়ে গেছে ভেবে বহুবার সারফারাজের বাবা মা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে সুভান, কিন্তু এই ছেলে কখনো মুখ খোলেনি। এত ছোট বয়সে এমন ধূর্ত ছেলে নিজের বয়সে দেখেনি সুভান। ছেলেটির চেহারা দেখে মনে গভীর মায়া জন্মানোর কারণে আর ফেলে রেখে আসতে পারেনি সুভান। সঙ্গে করে এনে ঠাঁই দিয়েছিলেন নিজের বাড়িতে। সামান্য একটা রুটির জন্য যেদিন সারফারাজ বাপের বয়সী এক লোকের গলা টিপে ধরেছিল, সেদিনই সুভান বুঝে গিয়েছিলেন তিনি আগুনের গোলা তুলে এনেছেন বাড়িতে। সেদিন থেকে নিজের অপরাধের অর্ধেক বোঝা সারফারাজের উপর অর্পণ করেছিলেন তিনি। এরপর থেকে এখনো নিশ্চিন্তে সারফারাজের উপর ভরসা করে নাকে তেল দিয়ে ঘুমান তিনি। খুন খারাপির দায়িত্বটা ধীরে ধীরে সারফারাজের কাঁধে চাপাবেন। বয়স ছোট তাই অপেক্ষা। সারফারাজ যেদিন প্রাপ্তবয়স্ক যুবক হবে সেদিন আর অপেক্ষা করবেন না সুভান। সুভানের ধ্যান ভাঙল সারফারাজের ভারী মোটা স্বরে। পড়ে যাচ্ছি দাদাজান, ফিরতে অনেক রাত হবে। কথাটা বলে থামলো সারফারাজ। এরপর দোতলায় নিজের কক্ষের দিকে নজর দিল। নাকের পাটা ফুলিয়ে ফস করে শ্বাস ছেড়ে হিমশীতল কণ্ঠে বলল, সিংহের খাঁচায় কারো যেন হাত না পড়ে দাদাজান, তাহলে কি হবে জানেনই তো। রুটি চিবোনো ছেড়ে নির্লিপ্ত চোখে সারফারাজের ভয়ানক চোখের পানে তাকিয়ে রইলেন সুভান। সারফারাজ আর একটু এগিয়ে এসে সুভানের টেবিলে দুই হাত ভর দিয়ে ঝুঁকে বলল, কলিজা খুলে নেব, সে যাই হোক না কেন। সুভান দীর্ঘশ্বাস ফেলে শুধালেন, কুড়িয়ে পাওয়া বাচ্চার জন্য এত ঝামেলা কেন করছিস? বাবা মা না থাকলে কোনো এতিমখানায় দিয়ে দিলেই তো লেটা চুকে যায়। সুভানের কথায় কেমন যেন শরীর জ্বলে উঠল সারফারাজের। তবুও কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে উত্তর করল, বাচ্চার আসে আমাকে ভরসাযোগ্য স্থান ভেবে ও আমাকে আঁকড়ে ধরেছে দাদাজান। খুব শক্ত সেই হাতের বাঁধন, যেমন করে আপনি আমাকে ধরেছেন। কথা বলার আর কোনো মাধ্যম পেল না সুভান। শেষ কথা সারফারাজ তাকে খোঁচা দিয়ে বলেছে, এটা সুভান বেশ টের পেয়েছে। ছেলেটা সুযোগ পেলে কেমন এক হাত ঝুঁকিয়ে দেয়। সারফারাজের কথাটা খুব করে কেসে হজম করে নিল সুভান। এরপর বলল, এখন কি সারাদিন বাড়িতে বসে এই বাচ্চা পাহারা দেবো আমি? ফট করে তাচ্ছিল্য হেসে সারফারাজ বলল, নয়তো আর কাজ কি, সব তো আমি করেছি। আপনার দায়িত্ব যদি কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমি নিখুঁতভাবে সম্পন্ন করতে পারি, তবে আমার একটা জিনিস আপনি দেখতেও পারবেন না। ছেলেটির মার প্যাচওয়ালা কথায় খাওয়ার রুচি উঠে গেল সুভানের। ধাক্কা দিয়ে রুটির থালা সরিয়ে বলল, ঠিক আছে, দেখে রাখবো। এবার যেখানে যাচ্ছে সেখানে যা। কিন্তু নড়ল না সারফারাজ, ঠায় দাঁড়িয়ে রইল। পানি খেতে খেতে সুভান শুধালো, আর কি? কিছু টাকা লাগবে দাদাজান। কেন? তুইও তো বড় লোকের বাচ্চা ছিলি, তোর গলা দিয়ে কিভাবে নেমেছে? কথা বাড়ালো না সুভান। পাঞ্জাবির পকেট হাতড়ে মানিব্যাগ বের করে 4টে 500 টাকার নোটে গিয়ে বললেন, নে ধর। খাবার কিনতে কত টাকা লাগে? ওর পোশাক কেনা জরুরি। আমার গেঞ্জি পরে সে বারবার পায়ে বেঁধে হুমড়ি খেয়ে পড়েছে। কপাল কুচকে ঠোঁট কামড়ে মনে মনে আপদ গালাগাল দিয়ে আরো কিছু নোট বের করে এগিয়ে দিলেন সুভানের। পর বললেন, আর দেরি করলে আমার মাল খালাস না করেই জাহাজ চলে যাবে। তখন তুই বাচ্চার খাবার আর পোশাক ভালো করে কিনিস। খানিক মেপে হাসলো সারফারাজ। এরপর কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সরফরাজ, এর মাল খালাস না করে জাহাজ সমুদ্রে গা ভাসাবে এমন বুকের পাটাওয়ালা নাবিক একটাও আছে নাকি? প্রতিউত্তর করলেন না সুভান। নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে গেলেন। সারফারাজ নিজের কাজে যাবার আগে আরেকবার বলল, আপনার ছোট ভাগনা মাসুদ কিন্তু একটা জানোয়ারের বাচ্চা। তার চরিত্র কিন্তু আমার নখের ডগায়। সে যেন সিঁড়ির ধাপগুলোতে গনে গনে পা রাখে। আর মানিককে আমি বলে দিছি ওই বাচ্চা দুপুরে এবং রাতে কি খাবে, খাবারটা আপনি নিজে গিয়ে আমার ঘরে দিয়ে আসবেন। আসি।
লম্বা লম্বা পা ফেলে চলে গেল সারফারাজ। সুবহান সেই যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা দিনে দিনে কেমন বেপরোয়া হয়ে উঠছে, কোনো কিছুতেই ভয় ডর নেই। শেষমেশ না জানি কোনো অঘটন ঘটে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আধার এসে ঘিরে ফেললো চারিপাশ। নিজের কাজ শেষ করে একটা সুপার শপে এলো সারফারাজ। এরপর কিছু খুঁজলো। সারফারাজের খোঁজাখুঁজি টের পেয়ে একজন সেলসম্যান এগিয়ে এসে বলল, কি লাগবে স্যার? সেলসম্যানের প্রশ্নে কিছুক্ষণ স্তম্ভিত রইল সারফারাজ। এরপর ইতস্তত করে বলল, বড় লোকের বাচ্চা সকাল বিকেল নাস্তা খায়, কি খায়? সারফারাজের পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো সেলসম্যান। এরপর জিজ্ঞাসা করলো, বেবির বয়স কত? প্রথমে হাত, এরপর নিজের কোমরের নিচে নির্দেশ করে সারফারাজ বলল। এতটুকু? ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল সেলসম্যান। এরপর কিছু কর্নফ্লেক্স, নিউট্রিশন আর আয়রনযুক্ত কিছু প্যাকেটজাত খাবার এগিয়ে বলল। এগুলো? সারফারাজ মাথা ঝাঁকিয়ে সব প্যাক করতে বলল। এরপর হঠাৎ একটা ছোট বাচ্চা আর তার মায়ের উপর নজর গেল সারফারাজের। বাচ্চাটা নিজের খুশি মতো এটা সেটা শপিং ঝুড়িতে ভরছে, চকলেট, চিপস এসব। সেগুলো দেখে সারফারাজ নিজেও কিনলো সেসব। এরপর বিল মিটিয়ে বেরিয়ে এলো। পোশাক কেনাও জরুরি, সময় যেন দ্রুত চলে যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি ফেরার তারা ফুটে উঠল সারফারাজের চোখে মুখে। ঘরে শুয়ে বসে সময় কাটলো না রূপকথা। ছোট মনে ভুলে গেল সারফারাজের সতর্কবাণী। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে খুলে ফেললো দরজা। এরপর বেরিয়ে এলো বাইরে। ড্রয়িং রুম, ডাইনিং রুমে কেউ নেই। চারিপাশ নিস্তব্ধ, নীরব। সদর দরজা খোলা। চোখে মুখে কৌতূহল ফুটিয়ে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। হঠাৎ টলতে টলতে একজন লোককে এগিয়ে আসতে দেখে দৌড়ে তার কাছে গিয়ে শুধালো, তুমি এইভাবে হাঁটছো কেন? তোমার ঘুম পেয়েছে? আকস্মিক লোকটি তার পায়ের গতি থামালো। এরপর ভালো করে কথার আওয়াজ অনুসরণ করে রূপকথার পানে নজর দিল। অ্যালকোহলের নেশাটা বড্ড চড়েছে আজ। শরীর মাথা দুই উত্তপ্ত। রূপকথা এখনো কোমরে দুই হাত গুজে পিটপিট করে লোকটার পানে তাকিয়ে আছে। বিশ্রী হেসে মানুষটি ঝুঁকলো। এরপর অ্যালকোহলের গন্ধ মেশানো হাত রূপকথার গালে পানে বাড়িয়ে দিল। রূপকথার মুখ স্পর্শ করার আগে ঝড়ের বেগে কেউ টেনে নিল রূপকথাকে। এরপর হিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার এমন ভুল করলে হাত কেটে নেব মাসুদ ভাই। আজই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। সারফারাজের আনা চকলেট আইসক্রিম দুই হাতে মাখে খাটের উপর বসে বসে খাচ্ছে আর পা দুলাচ্ছে রূপকথা। মেঝেতে বসে বসে সেই দৃশ্য দেখে খানিক হাসলো সারফারাজ। এরপর আদুরে কণ্ঠে বলল, মজা? তড়িৎ মাথা ঝাঁকালো রূপকথা। এরপর নিজের আধা খাওয়া একটা চকলেট সারফারাজের মুখের সামনে ধরে ছোট ছোট দাঁত বের করে ভুবন ভুলানো হেসে বলল। খাও। আকস্মিক এমন কাণ্ডে ভড়কে গেল সারফারাজ। এরপর গলে পড়া চকলেটের উপর নজর বুলালো। কিছুক্ষণ আগেই এটা চেটে চেটে খেয়েছে রূপকথা। চকলেট ফেলে এবার রূপকথার পানে নজর দিল সারফারাজ। পুরো গাল মুখ মাখিয়ে খেয়েছে সে। মেয়েটির পুরো মুখশ্রী দেখতে অদ্ভুত মায়া হলো সারফারাজের। হয়তো মেয়েটির মা বেঁচে থাকলে আদরে যত্নে তুলে তুলে খাবার খাওয়াতো। তপ্ত কম্পিত শ্বাস ফেলে একটা টিস্যু দিয়ে রূপকথার তুলতুলে মুখশ্রী মুছতে মুছতে সারফারাজ বলল, আমি চকলেট খাই না, তুমি খাও। চকলেট খেলে দাঁতে পোকা হয়। সারফারাজের কথায় ভ্রু কুচকে খাওয়া থামিয়ে রূপকথা বলল, তুমিও মাম্মার মতো মিথ্যা বলছো না? পাপা বলেছে দাঁত ব্রাশ করলে সব পোকা মরে যায়। আর কথা বাড়ালো না সারফারাজ। কিছুক্ষণ উসখুস করে ধীর কণ্ঠে সারফারাজ বলল, আচ্ছা, তোমার বাবা মায়ের জন্য তোমার খারাপ লাগে না? হাতের চকলেট পুরোটা খাওয়া শেষ করে আঙ্গুল চাটতে চাটতে রূপকথা বলল, লাগে। আচ্ছা, তোমার মা বাবা কোথায় আছেন তুমি কি জানো? মাথা ঝাঁকালো রূপকথা। সে জানে। সারফারাজ অধীর হয়ে শুধালো, কোথায় আছে? খোলা জানালায় আঙ্গুল তাক করে ভাঙা ভাঙা কণ্ঠে রূপকথা বলল, আকাশের তারা হয়ে গেছে। কথাটা বলেই জোরে কেঁদে উঠল। মেয়েটার কান্নায় সারফারাজ নিজেও ব্যথিত হলো। এরপর মেঝে থেকে উঠে গিয়ে রূপকথাকে কোলে তুলে নিয়ে বুকে জড়ালো। রূপকথা সারফারাজের গলা জড়িয়ে ধরে বলল, মাম্মার পেটে আমার ছোট ভাই ছিল। মেয়েটির বড় বড় চোখ বেয়ে টপটপ করে জল ঝরছে। সারফারাজ সেই চোখের জল মুছে বলল, কেদনার কথা এখানে বড় বড় মনস্টার আছে। কান্নার শব্দ শুনে এখানে এসে তোমাকে খেয়ে নেবে, তখন তুমিও আকাশে তারা হয়ে যাবে। সারফারাজের কথায় ধীরে ধীরে কান্না থামালো রূপকথা। এইটুকুন বয়সে তার জীবনে গতিহীন, গন্তব্যহীন হয়েছে। তার বাকি জীবন কিভাবে চলবে সে বিষয়েও সে কিচ্ছুটি জানে না। সারফারাজহীন তার যাবার জায়গাও নেই। কোনো দিন কোনো আত্মীয় স্বজনও দেখেনি সে, হয়তো নেই। তবে কোথায় যাবে সে? সারফারাজ নিজেও চিন্তিত রূপকথাকে নিয়ে। এভাবে বদ্ধ ঘরে মেয়েটিকে কতদিন বন্দি করে রাখবে সে? ছোট বাচ্চা পাখা মেলে পুরো বাড়ি বিচরণ করবে। সেখানে একটা বদ্ধ ঘরেই তার চলাচল সীমাবদ্ধ হয়েছে। খারাপ উশৃঙ্খল ছেলেপেলে দিয়ে ভরা সোভান গ্যাংয়ের হাবেলি। প্রত্যেকটা মানুষ এখানে নির্দয়, হৃদয়হীন। টাকা, ক্ষমতা, শারীরিক সুখের কাছে এরা নিজেদের বিবেক বেচে দিয়েছে সস্তা মূল্যে। দিনের বেলা চুরি, ছিনতাই, খুন, আর রাতের বেলায় মাতাল হয়ে পুরো হাবেলি জুড়ে চিৎকার চেঁচামেচি করে ঘুরে বেড়ায়। এখানে এমন নিকৃষ্ট কিছু পুরুষ আছে যারা নষ্টা মেয়ে মানুষ নিয়ে ঘরের ভেতর অপকর্মে লিপ্ত হয়।
এমন একটা পাপের সাম্রাজ্যে এমন ছোট নিষ্পাপ রাজকুমারী অবহেলায় ফেলে রাখতে পারে না সারফারাজ, কিন্তু মেয়েটিকে কার কাছে রাখবে সে? সারফারাজের ভাবনার মাঝে রূপকথা ডেকে উঠল। আমার ঘুম পেয়েছে। নিজের ছোট সিঙ্গেল বিছানা ঝেড়ে ঝুড়ে সারফারাজ বালিশ পেতে বলল, ঘুমাও। এভাবে ঘুমাই না। তো কিভাবে ঘুমাও? গান গাও। এবার মহা ফ্যাসাদে পড়ল সারফারাজ। কি গান গাইবে সে? আর তার যেই গলা একদম ফাটা বাঁশের মতো গমগমে, এই বেসুরে গলায় গান গাইলে ঘুম আসার পরিবর্তে ঘুম চিৎকার করে পালাবে। রূপকথাকে চুলে বিলি কেটে সারফারাজ বলল, আমি কোনো গান জানি না, চুল টেনে দিচ্ছি, ঘুমাও। কিন্তু নাছরবান্দার রূপকথা, তার গান না শুনলে ঘুম হবে না। এবার নিজের কপালে চাপড় মারল সারফারাজ। এরপর কিছুক্ষণ স্তব্ধ থেকে ধীর গলায় গাইল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। গুনগুনিয়ে গান ধরতে 2 মিনিটের ব্যবধানে ঘুমের রাজ্যে পাড়ি দিল রূপকথা। কিন্তু হৃদয় দগ্ধ হলো সারফারাজের। চেপে রাখা কান্নায় বুক ভার হয়ে গেল, গলা বিষিয়ে উঠল। নিজের মায়ের সুন্দর মুখশ্রী আর সুমধুর গলায় ছড়া কেটে ঘুম আনানো স্মৃতি মনে পড়তেই আকাশী চোখ দুটো রক্তবর্ণ ধারণ হলো। নিভৃতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিখুঁত গাল বেয়ে। ধীর পায়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো সারফারাজ। বেলকনির দিকে পা বাড়াতেই থেমে গেল। রূপকথা শক্ত হাতে তার শার্ট টেনে ধরে আছে। আলগোছে সেই শার্ট ছাড়িয়ে বারান্দায় এসে হাহাকার ভরা নয়নে খোলা আকাশে দৃষ্টি মেলালো সারফারাজ। এরপর কষ্ট মিশ্রিত কণ্ঠে বলল, আমি আজও রাতে ঘুমাতে পারি না আম্মু। আমার কানে তোমার সুর বেজে ওঠে, মনে হয় এই বুঝি তুমি আমাকে ডাকছো। আমি এখনো তোমার স্পর্শ অনুভব করতে পারি। তুমি কোথায় আছো আম্মু? দেখো, তোমাকে ছাড়া তোমার আজ ভালো নেই। কোথায় তোমাকে না খুঁজেছি আমি? কথাগুলো বলতে বলতে ফুপিয়ে মুখ চেপে কেঁদে উঠল সারফারাজ। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, চিন্তা করো না আম্মু, পাতাল থেকে হলেও তোমাকে তোমার ছেলে খুঁজে বের করবে। আমি জানি তুমি এখনো বেঁচে আছো। খুব সকালবেলা নিজের ঘর থেকে বেরিয়ে এলো সারফারাজ। রূপকথা বেঘরে ঘুমোচ্ছে। ছোট মানুষের ঘুম বোধহয় একটু বেশি। সারফারাজ মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেল। এরপর এক মগ ব্ল্যাক কফি নিয়ে ছাদে চলে গেল। স্নিগ্ধ মনোরম এই সকালবেলা সুভানগং ছাদেই থাকেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। 1 পা 2 পা করে সারফারাজ ছাদে উঠল। ছাদের এক কোণে পাতানো চেয়ার টেবিলে দাবার গুটি সাজিয়ে নিজে নিজে খেলে চলেছেন সুভান। আজকাল রাতে ঘুম হয় না তার। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ঘুম চলে যায়, সেই সাথে রুচি উঠে যায় সমস্ত কিছুর উপর থেকে। কিন্তু টাকার স্বাদ ভিন্ন। মৃত্যুর আগ পর্যন্ত এর রুচি দূর হয় না। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুভান গঙের খেলা উপভোগ করলো সারফারাজ। দাবা খেলা বেশ পছন্দ করেন সুভান। তার মতো যারা বুদ্ধিমান আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী তাদের পছন্দের খেলা হচ্ছে দাবা। সুভানগং নিজেকে চূড়ান্ত জ্ঞানী মনে করেন। এ বিষয়ে সারফারাজ তাচ্ছিল্য হাসে। যারা জ্ঞানী তারা কখনো নিজেকে জাহির করে না। সে যাই হোক, কফিতে অল্প চুমুক দিয়ে লম্বা লম্বা পা ফেলে সুভানের সামনে গিয়ে বসলো সারফারাজ। খেলা ভালোই জমিয়েছেন সুভান, কিন্তু খেলার রুল ভঙ্গ করে খেলেছেন তিনি। নিজেকে জেতানোই যেন তার মুখ্য উদ্দেশ্য। কফি মগ রেখে সারফারাজ ঘোড়া গুটি হাতে তুলে নিল। এরপর 2 ঘর ডিঙিয়ে সুভানগংয়ের একটা গুটি খেয়ে ফেললো। আকস্মিক এমন আক্রমণে সুভান কপাল কুঁচকে ফেললেন। এরপর শুধালেন, কবে থেকে জানিস এই খেলা? বাঁকা হেসে সারফারাজ বলল, এই 8 বছর বয়স থেকে। তোর বাবা দাবা খেলতেন? মাথা ঝাঁকিয়ে আরেকটা গুটি খেয়ে নিল সারফারাজ। এরপর উত্তর করল, সেরা দাবাড়ু ছিলেন তিনি। আরও কিছু প্রশ্নের উত্তর আগ্রহ প্রকাশ করলেন সোভান। এই ছেলে সম্পর্কে জানার ইচ্ছে তার বহুদিনের, কিন্তু সুযোগ দিল না সারফারাজ। সে তার গমগমে কণ্ঠে সোভানকে থামিয়ে বলে উঠল, খেলায় মনোযোগ দিন দাদা যান, আপনি হেরে যাচ্ছেন। কথাটা গায়ে লাগলো সোভানের। সে কখনো হাঁটতে শিখেনি। জীবনে জিত ছাড়া কোনো হার নেই তার। হাঁটুর বয়সী ছেলের কাছে তো আরও নয়। ধীরে ধীরে খেলা জমলো। টান টান উত্তেজনা দুজনের মধ্যে। সাদা গুটি নিয়ে বেশ গর্ব সোভানের, কিন্তু সেই গর্ব খর্ব করলো সারফারাজ। সোভানের রাজাকে চারিপাশ থেকে ঘিরে ধরল সারফারাজ। সমস্ত পথ বদ্ধ। নিজের অদ্ভুত ভয়ানক চোখ দিয়ে সোভানের বিধ্বস্ত চেহারা একবার পরখ করলো সারফারাজ। এরপর স্মিত হেসে আওড়ালো, চেক। সারফারাজের হুমকিতে মাথার রক্ত টকবক করছে সোভানের। জীবনের প্রথমবার তার হার হতে যাচ্ছে। কোনোভাবেই চেক কাটাতে পারবে না সোভান। এদিকে সারফারাজের মুখে ক্রূর হাসি। সোভান হার মানতে বাধ্য। নিজের মন্ত্রী দিয়ে সোভানের রাজাকে ধাক্কা দিয়ে ফেলে সারফারাজ ভারী গলায় বলে উঠল, চেকমেট। দাবার গুটির পতনের সাথে সাথে সোভানের সমস্ত দম্ভ অহংকার তেজ আর ক্রোধ যেন মাটিতে গুড়িয়ে গেল। অধিক ক্রোধে কাঁপতে কাঁপতে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞাসা করল, কি চাস? এমন প্রশ্নের অপেক্ষাতে যেন ছিল সারফারাজ। প্যান্টের পকেটে 2 হাত গুজে সেও উঠে এলো। এরপর শুধালো, ক্যাপ্টেনকে মারলেন কেন? রেলিং খামচে ধরে নিজের ক্রোধ নিবারণ করলেন সোভান। এরপর বললেন, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অধিকার তোকে আমি দেইনি সারফারাজ। ভাবলেশীন হয়ে সারফারাজ বলল, উনি অনেক ভালো মানুষ ছিলেন, সেই সাথে ছিলেন সৎ। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।
তাদের ছোট্ট একটা বাচ্চাও ছিল। পুরো পরিবার শেষ করা কি ভীষণ জরুরি ছিল? এবার ঘুরে তাকালেন সুবহান। এরপর দ্রুত পদে এগিয়ে এসে সারফারাজের শার্টের কলার চেপে ধরে ধমকে উঠলেন। কলিজা অনেক বড় হয়ে গেছে তোর, তাই না? সুবহানের চোখে চোখ রেখে সারফারাজ বলল। হাতের বাঁধন আলগা হয় সুবহানের। আলগোছে সারফারাজের কলার ছেড়ে দিয়ে কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমাকে পুলিশের ভয় দেখিয়েছিল ওই ক্যাপ্টেন, বারবার হুমকি দিয়ে যাচ্ছিল, কোটি টাকার মাল সিজ করে থানায় ধরিয়ে দিয়েছিল। ওসি আমার পালতু কুত্তা, না হলে তুই সহ লেকচার দেওয়ার জন্য অবশিষ্ট থাকতি না এখানে। ওই যে দামি কফি গিলছিস, তার বদলে লাল আটার বালুওয়ালা কিরকিরিয়ে রুটি আর ডাল চিবুতে হতো। বুঝেছিস কি বলেছি? সুবহানের কথায় প্রশস্ত হাসে সারফারাজ। এরপর বলে ওঠে, এভাবে কতজনের রক্তে আপনার হাত লাল হয়ে আছে দাদাজান? মাথা উঁচু করে সারফারাজের পানে তাকিয়ে রয় সুবহান, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। সে উত্তর দিতেও চায় না। নিজের ব্যক্তিগত ব্যাপারে অন্যের কাছে জবাবদিহিতা করতে মোটেও পছন্দ নয় তার। উত্তরের জন্য অপেক্ষা করল না সারফারাজ, পিছন ফিরে হাঁটা ধরল। এমন সময় গম্ভীর গলায় সুবহান বলে উঠলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।